কত টাকা হলে আমাদের উপর যাকাত আবশ্যক হবে, ফরজ হবে? কোনো ব্যক্তির কাছে যদি শুধুমাত্র স্বর্ণ থাকে, তার কাছে কোনো রূপাও নাই, ব্যবসায়িক কোনো সম্পদ নাই, কোনো নগদ ক্যাশও নাই, এবং ব্যাংকেও কোনো ধরনের টাকা পয়সা নাই, এমন ব্যক্তি যার কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, সেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে তখনই যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে। যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হবে, অন্যথায় তার উপরে যাকাত ফরজ হবে না। যেই ব্যক্তির কাছে শুধুমাত্র রূপা আছে, কোনো স্বর্ণ নেই, কোনো ধরনের ব্যবসায়িক সম্পদ নেই, কোনো ধরনের টাকা পয়সাও নেই, এমন ব্যক্তির উপর যাকাত তখনই ফরজ হবে যদি সেই ব্যক্তি 52.5 তোলা রূপার মালিক হয়। 52.5 তোলা রূপার দাম বর্তমানে প্রায় 63,000 টাকার মতো আসে। তো কোনো ব্যক্তির কাছে যদি 52.5 তোলা জিনিস থাকে, 52.5 তোলা রূপা থাকে, তাহলেই তার উপরে যাকাত ফরজ হবে, অন্যথায় যাকাত ফরজ হবে। হ্যাঁ, তৃতীয় ক্ষেত্র, যেই ব্যক্তির কাছে স্বর্ণ আছে এবং রূপাও আছে এবং সাথে সাথে কিছু সম্পদ আছে, যেমন একজন ব্যক্তির কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণের দাম আমরা 45,000 টাকা ধরলাম। কিছু রূপা আছে, রূপার দাম আমরা ধরতে পারি 5,000 টাকা, যে যতটুকু রূপা আছে অতটুকুর দাম 5,000 টাকা। ব্যবসায়িক সম্পদ আছে হলো আরও 5,000 টাকা, 55,000 টাকা হলো। নগদ ক্যাশ আছে আরও 5,000 টাকা, 60,000 টাকা হলো। এরপর আরও কিছু টাকা আছে 3,000 টাকা, যেটা মানুষের কাছে আমি দিন হিসাবে দিয়ে রেখেছি, মানুষকে যেটা আমি দিন হিসাবে দিয়ে রেখেছি। মোট আমার কাছে 63,000 টাকা হয়ে গেল সমস্ত কিছু মিলিয়ে। তো যখন আমার কাছে স্বর্ণ, রূপা, নগদ টাকা, মানুষকে দেওয়া ঋণ ইত্যাদি মিলিয়ে যদি আমার কাছে রূপার নিসাব পরিমাণ হয়ে যায়, 52.5 তোলা রূপার পরিমাণ যদি হয়ে যায়, তাহলেই আমার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই ক্ষেত্রে এটা দেখা হবে না যে আমার উপরে আমার কাছে স্বর্ণের 7.5 ভরি পরিমাণ হলো কি, এটা দেখা হবে না। বরং দেখতে হবে কি, তিনোটা মিলিয়ে স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার নিসাব পরিমাণ যে দাম আসে, আমি আগেই বলেছি 52.5 তোলা রূপার বর্তমান দাম আসে 63,000 টাকা। যদি আমরা রূপাকে ধরি, 1 ভরি রূপার দাম যদি আমরা 1200 টাকা ধরি, তাহলে 52.5 তোলা রূপার দাম আসে হলো 63,000 টাকা। সেই হিসাবে কোনো ব্যক্তির কাছে যদি রূপা, স্বর্ণ এবং নগদ ক্যাশ ইত্যাদি মিলিয়ে 63,000 টাকা পরিমাণ হয়ে যায়, তাহলেই তার উপরে যাকাত খরচ। তাকে আপনাকে যাকাত দিতে হবে এবং এটা গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। নাবালেগ ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়, পাগল ব্যক্তিদের উপরে যাকাত ফরজ নয়। যারা মস্তিষ্ক সম্পন্ন, যারা বোধ রাখেন এবং যারা বালেগ হয়ে গেছেন, এমন ব্যক্তিদের উপরেই যাকাত ফরজ। যাকাত কোন কোন সম্পদ থেকে দিতে হবে আপনাকে? যাকাত আপনার বাড়ি ঘরে যে সকল আসবাবপত্র আছে, এগুলো থেকে আপনাকে যাকাত দিতে হবে। যেই বাসার মধ্যে আপনি থাকেন, সেই বাসার কোনো মালের উপরে আপনাকে যাকাত দিতে হবে না। যেটা আপনার ফ্রিজ আছে, আলমারি আছে, চেয়ার টেবিল আছে, দামি দামি আপনার কাছে মূল্যবান জিনিস আছে, বইপত্র আছে, এগুলোর কোনো একটা থেকে আপনাকে যাকাত দিতে হবে না। এসি থেকেও আপনাকে যাকাত দিতে হবে না। আপনি 5-6টা গাড়ির মালিক, যেগুলো শুধু আপনি ব্যবহার করেন, এই ব্যবহারের সম্পদ থেকে আপনাকে যাকাত দিতে হবে না। এমনকি স্বর্ণ, রূপা ছাড়া অন্য কোনো জাতীয় যদি আপনার কাছে ধাতু থেকে থাকে, যেমন আপনার কাছে মণিমুক্তা আছে, কিংবা আপনার কাছে হীরা আছে, কিংবা আপনার কাছে অন্য কোনো ধাতু আছে স্বর্ণ, রূপা ছাড়া, সেগুলো থেকেও আপনাকে যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে কিসের? ব্যবসায়িক সম্পদের যাকাত দিতে হবে। যেমন ধরেন, আমি একটা দোকানের মালিক, একটা ফার্মেসির মালিক, আমার এই ফার্মেসির মধ্যে 10,000 টাকার মাল আছে, 10,000 টাকার ওষুধ আছে। এই ওষুধগুলো থেকে আমাকে যাকাত আদায় করতে হবে। বিক্রি করতে গেলে এখন 10,000 টাকা আমি আপনার কাছ থেকে পাবো। তো এই 10,000 টাকার উপরে, অর্থাৎ যে ওষুধগুলো আমার দোকানে মজুদ আছে, এই ওষুধগুলোর উপরে যাকাত আসবে। কিন্তু আমার দোকানে যদি কোনো চেয়ার টেবিল থাকে, ডেকোরেশন যদি 1 কোটি টাকারও ডেকোরেশন হয়, তাহলে সেটার উপরে যাকাত আসবে না। আমার ফ্যাক্টরি আছে, আমার ফ্যাক্টরির মধ্যে অনেক জাতীয় যন্ত্রপাতি আছে, যেই যন্ত্রপাতির মাধ্যমে আমি ব্যবসায়িক কার্য পরিচালনা করে থাকি। অনেক ধরনের দামি দামি মেশিন আছে, যদিও সেটার দাম 10 কোটি টাকারও হয় না কেন, 100 কোটি টাকা হোক না কেন, তার উপরে যাকাত আসবে না।
হ্যাঁ, জাকাত আসবে কিসের উপরে? উৎপাদিত যেই মাল, অর্থাৎ আপনার ফ্যাক্টরি মেশিন থেকে যেই মালগুলো বের হচ্ছে, যেগুলোকে আপনি বিক্রি করবেন, সেটার উপরে জাকাত আসবে। অনুরূপভাবে যেই মালটা আপনি আপনার ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন কাঁচা মাল হিসাবে, এগুলোকে আপনি পদ্ধতি করে এগুলোকে আপনি মেশিনে ঢুকিয়ে মাল বানাবেন, অর্থাৎ কাঁচা মাল। যেমন ধরেন প্লাস্টিকের বিভিন্ন ধরনের ছোট ছোট প্লাস্টিকের দানা আছে, তো এগুলোর উপরে আপনার জাকাত আসবে। আপনি একটা কার্টুন ফ্যাক্টরির মালিক, তো কার্টুন ফ্যাক্টরির মালিক হিসেবে আপনার ফ্যাক্টরির মধ্যে যে সকল যন্ত্রপাতি আছে এগুলোর উপরে জাকাত আসবে না। কিন্তু যেই কার্টুনগুলো আপনি বানিয়ে রেখেছেন, যেগুলো আপনি এখনো বিক্রি করেন নাই, এগুলোর উপরে জাকাত আসবে। অনুরূপভাবে এই কার্টুনকে বানানোর জন্য আপনি যে সকল কাগজ কিনে রেখেছেন অথবা যে সকল ম্যাটেরিয়াল কিনে রেখেছেন যেটার মাধ্যমে এই কার্টুনটা তৈরি হবে, সেটার উপরে জাকাত আসবে। কোনো ব্যক্তি যদি হজ করার জন্য ব্যাংকের মধ্যে টাকা জমা রাখে কিন্তু এখনো সে হজ করে নাই, তাহলে ওই টাকার উপরে তার জাকাত আবশ্যক হবে, জাকাত খরচ হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি তার নাবালেগ সন্তান সন্ততির বিয়ের জন্য অথবা তার চিকিৎসার জন্য অথবা তার লেখাপড়ার খরচ নির্বাহ করার জন্য কিছু টাকা যদি ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখে দেয়, কিছু টাকা যদি আলাদা করে রেখে দেয়, তাহলে এই সম্পত্তির মালিক কে হবে? শরীয়ত বলে এই সম্পত্তির মালিক হবে হলো নাবালেগ সন্তান সন্ততি। এটাকে আপনার বিশেষভাবে এখান থেকে আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু আপনার সম্পদটা যদি আপনি বালেগ সন্তান সন্ততির জন্য রেখে থাকেন, অর্থাৎ আমি 10,000 টাকা রেখে দিয়েছি আমার বালেগ সন্তান সন্ততির বিয়ে বাবদ, যে ছেলেটা বালেগ হয়ে গেছে এমন সন্তানের বিয়ে বাবদ, এখন এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে আমি আমার সন্তানকে মালিক বানিয়েছি কি বানাইনি। যদি আমি আমার সন্তানকে মালিক বানিয়ে দিয়ে থাকি তাহলে তো তার নিসাব পরিপূর্ণ হলে সে জাকাত দিবে, আর যদি নিসাব পরিপূর্ণ না হয় তাহলে তার উপরে জাকাত আসবে না। আর যদি আমি বালেগ সন্তানকে মালিক না বানাই তাহলে ধরে নেওয়া হবে যে এটার মালিক আমি নিজে। বালেগ সন্তান এটার মালিক নয়, অর্থ হলো এটার মালিক আমি নিজে। আমার অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে এটার জাকাত আমাকে প্রদান করতে হবে। অনুরূপভাবে কোনো ব্যক্তির যদি শেয়ার থাকে তাহলে তার কি কর্তব্য? শেয়ারের ক্ষেত্রে মাসআলা হলো, যদি আমি শেয়ার কিনি সেকেন্ডারি মার্কেট থেকে, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো ক্যাপিটাল গেইন ফেলা, এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে পুরা সম্পদের উপরেই যত টাকা 100 টাকার শেয়ার যদি আমি কিনে থাকি, 44,000 টাকার মোট শেয়ার কিনলাম, প্রত্যেকটার দর হলো 100 টাকা করে, তাহলে পুরা সম্পদের উপরেই 44,000 টাকার উপরে জাকাত আসবে। আর যদি আমি প্রথম মার্কেটে শেয়ার কিনে থাকি ডিভিডেন্ড নেওয়ার জন্য, তাহলে আমার পুরা সম্পদের উপরে জাকাত আসবে না, বরং কি হবে, যতটুকু সম্পদটা আমার শুধুমাত্র বিনিময়, শুধুমাত্র ব্যবসায়িক সম্পদের বিনিময়, সেটার ক্ষেত্রে জাকাত আসবে। আর যতটুকু সম্পদ আমার বিভিন্ন মালের বিপরীতে, বিভিন্ন যন্ত্রপাতির বিপরীতে, সেগুলোর ক্ষেত্রে জাকাত আসবে না। কোনো ব্যক্তির যদি গাড়ি ইত্যাদি থাকে, ব্যবসায়িক পরিবহন যদি থাকে, তাহলেও তার উপরে জাকাত আসবে।